অনেক দিন ধরে ইচ্ছে আমার প্রেগন্যান্সি কেয়ারের উপরে কিছু সিরিজ অফ ভিডিওস বানিয়ে আমি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করব। উদ্দেশ্য আর কিছু না, উদ্দেশ্যটা হচ্ছে আমার পেশেন্টরা যাতে বেনিফিটেড হয়। সেই কারণে আমি প্ল্যান করেছি যে আমি প্রেগন্যান্সি কেয়ারের উপরে পার্ট বাই পার্ট কিছু ভিডিও বানাবো। একটা প্রেগন্যান্সি একটা 40 সপ্তাহের জার্নি, 40 উইক্সের জার্নি। এইটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। 8 উইক্স, 12, 19 এবং একদম টার্ম মানে শেষের দিকে। যাই হোক, আজকের ভিডিওতে একটা ইন্টারাকশন রয়েছে এই 6 থেকে 8 সপ্তাহের মধ্যে প্রেগন্যান্সিতে একদম প্রথম মানে ইনিশিয়ালি কী জানতে হবে এবং কী করতে হবে তার একটা ইন্টারাক্টিভ ভিডিও এখানে আমি আপলোড করেছি। এরপরে পরপর আসবে, 12 সপ্তাহে আসবে, 19 সপ্তাহে আসবে এবং একদম শেষ স্টেজে আসবে। সবকটা ভিডিওই পার্ট বাই পার্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। সেটা আশা করি মানুষের কাজে লাগবে। এখন এই মুহূর্তে যে ভিডিওটা আমি এখানে দিচ্ছি সেটা দেখুন এবং ভালো লাগবে, এটুকু কথা দিতে পারি। এবং এটা শিক্ষণীয়, শেখার মতো কিছু ম্যাটার্স আমি এর মধ্যে বলবো এবং বুঝিয়েও দেবো, যাতে মানুষের মনে কোনো কনফিউশন না আছে। প্রেগন্যান্সি কেয়ার ছাড়াও পরের দিকে আরও কিছু আমি এক্সট্রা কিছু দেব, যেমন কিছু ক্রিটিক্যাল মেডিকেল ডিজিজ আছে, সেই মেডিকেল ডিজিজগুলোর থাকলে প্রেগন্যান্সিতে কীভাবে ম্যানেজমেন্ট হবে সেটাও জানাবো। কিংবা সাধারণ জ্বর জ্বালা ব্যাধি হলে কী ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে, কোন অ্যান্টিবায়োটিকটা সেফ, এই ব্যাপারেও আমার ডিসকাশন থাকবে। একটা জায়গাতে আমি আরএইচ ফ্যাক্টর মানে নেগেটিভ মাদার্স যারা, তাদের ব্যাপারটা কী সেটাও আমি এক্সপ্লেন করব, একটা সময় করব। যাই হোক, পার্ট বাই পার্ট আমি দেব, মানুষ যেন দেখে। থ্যাংক ইউ। এটা কি ব্যাপার বলো, এটা কি ব্যাপার বলো। আমি প্রেগন্যান্সি টেস্ট করেছি, সেই জন্য আপনার কাছে এসেছি। এটা দেখে তুমি খুশি হয়ে গেছো, এই তো? হ্যাঁ। এই মেয়েটা বেশ কয়েক বছর ওর বিয়ে হয়েছে, ও কনসিভ করার চেষ্টা করছিল, তার জন্য কিছু ওর ট্রিটমেন্ট করতে হয়েছে, যাকে আমরা বলি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। ওর হাজব্যান্ড থাকে ব্যাঙ্গালোরে এবং অনিয়মিত আসে বলে সেটা একটা প্রবলেমও ছিল। যাই হোক, অনেক কিছু ইনভেস্টিগেশন করে হেনাদেনা করার পরে আলটিমেটলি ও আজকে এসেছে। দেখা যাচ্ছে যে একটা ইউরিন টেস্ট করেছে, 2 লাইন দেখা যাচ্ছে, তার মানে ওর বক্তব্য হচ্ছে প্রেগনেন্সি। এবার ওর প্রশ্ন হচ্ছে আমার কাছে যে আমার কি সব ঠিক আছে। এই যে আমার কি সব ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর কিন্তু এত বড়। কেন কেন এবার তার প্রথম কথা বলছি যে দেখো, ইউরিন পজিটিভ মানেই যে প্রেগনেন্সি হয়ে গেছে এটা নাও হতে পারে। হয় কেন? তার মেন কারণ হচ্ছে যে একটা মেয়ে যখন কনসিভ করে, কিভাবে করে, একটা আমাকে কাপড় দাও তো, এটা বসার জন্য টিস্যু কাপড় দাও, যাওয়াটা কি দাও, ওই ডালটাই দাও, ডালটাই দাও। একটা মেয়ে যখন কনসিভ করে সে কীভাবে কনসিভ করে, একটা মেয়ের যখন পিরিয়ড হচ্ছে 4 দিন করে, জানুয়ারি মাসে 4 দিন পিরিয়ড হয়ে গেল, আবার ফেব্রুয়ারি মাসে 4 দিন পিরিয়ড হবে। এই দুটো ডেটের মাঝামাঝি দিনে মানে ডে 15 নাগাদ এর ওভুলেশন হয়, ডিম্বাণু বেরাবে, তোমার তলপেটে ডিম্বাণু বেরালো। এই ডিম্বাণুটা 24 ঘন্টা বাঁচে।
ওই 24 ঘন্টার মধ্যেই যদি তুমি সেক্স করো, তোমার হাজব্যান্ডের স্পার্ম যদি তোমার ট্র্যাকের মধ্যে ঠিক জায়গায় পৌঁছে যায়, ট্র্যাকটা কীরকম, একটা 3 কোণা ইউটেরাস, তার নিচে প্যাসেজ, এপাশে 2টো টিউব, এপাশে 2টো টিউব, এখানে ওভারি, এখানে ওভারি। এই ওভারি থেকে এগটা বেরিয়ে এতে ঢুকেছে, তোমার হাজব্যান্ডের সঙ্গে তুমি সেক্স করেছো, স্পার্মটা গিয়ে ওই এগের সঙ্গে মুলাকাত করবে, দেখা করবে। একটা এগের সঙ্গে অনেক কোটি কোটি স্পার্ম মুলাকাত করার পরে একটা স্পার্ম এন্ট্রি পায় এবং সে যখন ঢুকে গেল একটা মাংসপিণ্ড তৈরি হয়ে গেল। ওই সময়ে ওই মাংসপিণ্ড ট্রাভেল করে বাচ্চার ঘরে এসে ঢুকতে হবে, ঢুকে বাচ্চার ঘরে এসে ওকে বসতে হবে। এই যে মাংসপিণ্ডটা বসলো, এইটা বাচ্চার ঘরে এসে বসতে হবে। মজার ব্যাপার হচ্ছে, যে মুহূর্তে এই ওভাম এবং স্পার্ম মিট করে গিয়ে একটা এমব্রায়ো মানে ভ্রূণ তৈরি করে দেবে, তখন থেকে ইউরিনটা তোমার পজিটিভ হতে শুরু করে দেবে। তার মানে এটা এই আমি বললাম যে জানুয়ারি মাসের পিরিয়ড, ফেব্রুয়ারি মাসের পিরিয়ড, তুমি যদি জানুয়ারি মাসের ওভুলেশনে প্রেগনেন্ট হয়ে যাও, তাহলে তোমার ফেব্রুয়ারি মাসে পিরিয়ডটা হবে না, এই ডেটটা ওভার ওই এরকম সময় তোমার ইউরিনটা পজিটিভ হয়ে যাবে। ইউরিন যখন পজিটিভ, তখন আমরা এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি যে তোমার কনসিভ করতে চলেছ। কিন্তু বুকে হাত দিয়ে বলা যাবে না যে সব ঠিক আছে। কেন? প্রশ্ন হচ্ছে কেন। এবারে কেনটার প্রশ্ন হচ্ছে, যখনই একটা টিউবের ভেতরে এমব্রায়োটা তৈরি হয়ে গেল, ভ্রূণ, এই ভ্রূণটা কোথায় যাচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা যার জন্য একদম প্রথমে একটা মেয়ে ইউরিন পজিটিভ নিয়ে এলে কি কি অনুসন্ধান করি, কিংবা তাকে আমি কি বলতে বাধ্য ডাক্তার হিসেবে, তাকে আমি যেটা বলবো যে ওকে, তুমি এখন তোমার ইউরিন পজিটিভ হয়েছে, আমার এখন কাজ হচ্ছে তোমার এই যে মাংসপিণ্ডটা তৈরি হয়েছে, এই মাংসপিণ্ডটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা দেখা। অনেকগুলো প্রেগন্যান্সি আছে যেগুলোকে ব্লাইটেড ওভাম বলে। তোমার ওভাম আর স্পার্ম মিট করলো, মাংসপিণ্ডও তৈরি হলো, স্যাক তৈরি হলো, জলের ব্যাগ তৈরি হলো, তার ভেতরে কিন্তু বাসিন্দা নেই। এরকম কিছু কিছু প্রেগন্যান্সি হয়, তাতেও পজিটিভ হবে। বাসিন্দা নেই মানে বেবি তৈরি হওয়ার মতো যে নোট, সে জিনিসটাই নেই। এটা অনেক ক্ষেত্রে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরো যে কোনো মাংসপিণ্ডকে, এটা একটা জীবিত পদার্থ, জড় পদার্থ নয়। জীবিত পদার্থ থাকলে পরে তার একটা লিকুইড সার্কুলেশন চাই, তা নাহলে সে জীবিত নয়। প্রত্যেকটা মানে বায়োলজিক্যাল কোষ সেলের ভেতরে সাইটোপ্লাজম রোটেট করছে, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম কিন্তু রোটেট করছে। এটা কিন্তু একটা ন্যানো লাইফ বলা যেতে পারে। মানে যে কোনো একটা সেলের মধ্যে যখন বায়োলজি পড়লে বুঝতে পারে যে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম রান করছে, মানে ওটা একটা ন্যানো লাইফ। কিন্তু যখন অনেকগুলো কোষ মিলে একটা বস্তু হয়ে যাচ্ছে, তখন এদের সামগ্রিকভাবে বেঁচে থাকার জন্য এদের ভেতরে একটা সার্কুলেশন চাই। সেই সার্কুলেশনটাকে কে মেনটেন করবে? একটা পাম্প মেনটেন করবে। যখনই একটা মেয়ে কনসিভ করে যাচ্ছে, তার ভেতরে যে মাংসপিণ্ডটা তৈরি হচ্ছে, এই মাংসপিণ্ডের মধ্যে একটা সার্কুলেশন চাই। সেটা আমরা কিভাবে বুঝবো? একটা বিট চাই, বিট, হার্টবিট। যার জন্য প্রেগনেন্সিটা ডেট ওভার হয়ে গেল, ইউরিন পজিটিভ হয়ে গেল, এরপরে আমাদের দরকার হচ্ছে জানার যে মাংসপিণ্ডটা সত্যি তৈরি হয়েছে কিনা, এবং মানে এমব্রায়োটা তৈরি হয়েছে কিনা, আর ওই এমব্রায়োটা তোমার হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা। হার্ট সাউন্ড পেতে গেলে 8 সপ্তাহ অবধি ওয়েট করতে হয়, 8 উইকস পর্যন্ত ওয়েট করতে হয়। তাহলে তোমার এখন আমরা কি কি জানবো? আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে ইউরিন পজিটিভ হয়েছে, এরপরে আমরা ইনভেস্টিগেশনের প্রথম ইনভেস্টিগেশনটা করবো, সেটা হচ্ছে যে একটা ইউএসজিটাকে বিভিন্নভাবে করা যেতে পারে। তো প্রথম ইউএসজি করে আমরা কি কি জানবো? এক নম্বর হচ্ছে যে তুমি সত্যিই প্রেগনেন্ট কিনা।
তাতে যে বেবিটা যে মাংসপিণ্ডটা আসছে সেটা জীবিত কিনা, সেটা লাইভ কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে কোথায় বসেছে, পজিশনটা কি কি হতে পারে? পজিশনটা এই টিউবের মধ্যে হতে পারে ভুল করে, কিংবা ইউটেরাসের মধ্যে হতে পারে। ইউটেরাসের মধ্যে হওয়াটাই আমরা আশা করছি, কিন্তু টিউবের মধ্যে হলে পরে ওটা একটুবি প্রেগনেন্সি হয়ে গেল। টিউবের মধ্যে হলে ওটা একটুবি প্রেগনেন্সি, এটা খারাপ। এটাও আমরা প্রথম আল্ট্রাসাউন্ডে দেখবো যে প্রেগনেন্ট কিনা, লাইভ কিনা, সে তার একটুবি সে পজিশনটা ঠিক জায়গায় পেয়েছে। আর 3 নম্বর হচ্ছে কটা এমন জিনিস কটা ঢুকেছে, একটা না, দুটো না, তিনটে না, চারটে, তাই না? এটা একদম সকালেই জানা হয়ে যাবে। তো এটা আমাদেরকে জানতে গেলে আর একটু ওয়েট করতে হবে। তো তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছে বললে? ফেব্রুয়ারির 8। তার দুটো ডেট মানে এপ্রিলের 8। তাহলে আমি এপ্রিলের 8-এর পরে একটা ইউএসজি করে এই 3টে জিনিস প্রথম খুঁজে নেব। এইটা হচ্ছে একদম প্রথম ধাপ, ঠিক আছে? তারপরে আমাকে যদি জিজ্ঞেস করো তোমার সব ঠিক আছে কিনা, আমি তার পার্সিয়াল উত্তর দেব। একটা মেয়ে যদি তোমার মতো একটা মেয়ে প্রথম এসেছে, একটা টেট ওভার হয়েছে, ইউরিন পজিটিভ হয়ে গেছে, তাকে আমরা প্রথমে কী কী পরীক্ষা করতে দেবো? আমরা প্রথম যে পরীক্ষা করতে দেবো সেটাকে বলে লেভেল 1 ইউএসজি। লেভেল 1 ইউএসজিতে আমরা কী কী দেখি? সেটা হচ্ছে যে হার্টবিট, তারপরে তার পজিশন এবং তার নাম্বার। এটা আমার ফার্স্ট ইনফরমেশন চাই। এর সঙ্গে আমরা কিছু ব্লাড করতে দিই। কী কী ব্লাড করতে দিই? আমরা সাধারণত যেগুলো প্রাইমারিলি দিই সেটাই এখানে লিখে দিচ্ছি। হিমোগ্লোবিন পার্সেন্ট করতে দেবো, গ্রুপ করতে দেবো, আরএইচ করতে দেবো, ব্লাড সুগার করতে দেবো, হেপাটাইটিস বি টেস্ট করতে দেবো, হেপাটাইটিস সি এর অনেক সময় পরীক্ষা করতে দেওয়া হয়। আচ্ছা, থাইরয়েড করতে দেওয়া হয়। থাইরয়েড একটা মাস্ট। থাইরয়েড পরীক্ষার টেস্ট খুব জরুরি। কারণ যদি হাইপোথাইরয়েড থাকে, তার বেবিকে নিয়ে আমার এখানে একটা পোস্টার লাগানো ছিল, তাতে দেখানো ছিল যে একটা ভবিষ্যৎ বাচ্চা তার মাকে বলছে, মা আমি যেন স্মার্ট হয়ে জন্মাই, তুমি তোমার থাইরয়েডটা চেক করবে। তার মানে হচ্ছে যে কেউ হাইপোথাইরয়েডে ভুগলে তার বেবিটা একটু বোকাশোকা হতে পারে, ইন্টেলিজেন্সি একটু কম হতে পারে, ওই জন্য থাইরয়েড টেস্ট মাস্ট। এছাড়াও আমরা আরও কিছু করবো, HIV করতে দেবো, তোমার থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা, কিংবা তুমি থ্যালাসেমিক কিনা সেটা জানবো। তুমি যদি ধরো থ্যালাসেমিক হও, কেরিয়ারও হও, তো তোমার হাজব্যান্ডেরও টেস্ট করবো। এবার 8 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমরা যখন দেখে নেবো যে তোমার স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এসছে, একটাই এসেছে এবং ঠিক জায়গায় এসেছে, তারপরে কর্তব্য কী হবে? আবার পরে হবে। তো এইগুলো ফ্রন্ট লাইন, মানে একদম প্রাইমারি ইনভেস্টিগেশন। এইখান থেকে শুরু হবে। ওষুধ বিশেষ কিছু পাবে না, একটু বমির ওষুধ পাবে আর একটু ফলিক অ্যাসিড পাবে, আর কিছু খেতে হয় না। ফলিক অ্যাসিড কেন খেতে হয়? বেবির ব্রেন ডেভেলপমেন্টের জন্য ফলিক অ্যাসিডটা লাগে। ফলিক অ্যাসিড আর একটু বমির ওষুধ, এই দুটোই একদম প্রাইমারি মেডিকেশন। এর বেশি কিছু না। রিল্যাক্স থাকো, ভালোভাবে থাকো, ঘুমাও, শান্তিতে থাকো, ভালো ভালো জিনিস পড়ো, কনস্টিপেশন, সেক্স এইগুলো অ্যাভয়েড করো। আর এই এতটাই। জার্নি করাই যেতে পারে। তুমি যদি চাকরি করো, তুমি তো চাকরি করতে যাবে, তুমি যদি স্কুল ডিস্ট্রেস হও, তোমাকে তো স্কুলে যেতেই হবে। কাজেই জার্নি রেস্ট্রিক্টেড খুব একটা নেই, তবে কেয়ারফুলি জার্কবিহীন জার্নি করতে হয় আর ভালোভাবে থাকতে হয়। ঠিক আছে? ওকে, চলো। যে ভিডিওটা আমি এখানে দেখালাম সেটাতে অ্যাকচুয়ালি একটা প্রেগনেন্সির একদম বিগিনিং, মানে একদম বিগিনিং ফার্স্ট স্টেপ, যেটা একটা মেয়ে ইউরিন পজিটিভ করে এসেছে তাকে কী কী করতে হবে তার একটা প্রথম 8 সপ্তাহের আমি একটা ইন্টারাকশন বোঝাচ্ছিলাম। আমি যখন প্রথম প্র্যাকটিস করতে বসি 80 সালে, মানে 80-এর দশকে, 8-এর দশকে, তখন মানে কোনো বাড়ি থেকে কোনো মেয়ে তার প্রেগনেন্সি হয়েছে বলে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাই উপহাসের বিষয় ছিল। বাড়ির বড়রা হাসতো, তাহলে আমাদেরও বাচ্চা হয়েছে, ডাক্তার দেখাতে হবে পেটে বাচ্চা এসেছে বলে।
এইটা ছিল একসময় চিত্র, সেটা এখন অনেক পাল্টেছে, টোটালি পাল্টে গেছে। তার জন্য অনেক অনেক ফ্যাক্টর আছে পাল্টানোর পেছনে। তো যাই হোক, অত পুরাতন কথা আমি তো আনতে যাব না। আর কোনো এক সময় হয়তো বলবো যে আদিকালে কীভাবে প্রেগনেন্ট মায়েদের কেয়ার নেওয়া হতো, কী বৃত্তান্ত। এখন যেটা হয়েছে যে একটা মেয়ের তার যখন পিরিয়ডস অফ হয়ে গেছে, সে ইউরিন টেস্ট করে দেখছে যে পজিটিভ হয়ে গেছে, তার কি কর্তব্য? বেস্ট হচ্ছে যে একটা মেয়ের যদি ইউরিন টেস্ট করতেই হয়, তাহলে একটা ডেট মিস হয়ে যাওয়ার পরেই ইউরিনটা টেস্ট করে ফেলা ভালো। এতে অনেক লাভ আছে। লাভটা হচ্ছে যে পরবর্তীকালে ডেট অফ ডেলিভারি কনফার্মেশন করতে খুব উপকার হয়। একটা ডেট ওভার হয়ে যাওয়ার পরে যদি কোনো একটা মেয়ের আফটার 7 days সে ইউরিনটা টেস্ট করে দেখে যে তার 2টো লাইন এসে গেছে, তাহলে বুঝতে হবে যে ডেটটা কনফার্ম আছে। কাজে পরের দিকে যদি দেখা যায় যে কনফিউশন হচ্ছে, তখন এই রেফারেন্সটা কাজে লাগে যে না, এর ডিউরেশন অফ প্রেগনেন্সিটা ঠিকঠাক আছে। তো ইউরিন পজিটিভ হয়ে গেল, পজিটিভ হওয়ার মানেই যে প্রেগনেন্সি নয়, সেটা তো আমি বারবার বলেইছি। প্রেগনেন্সি পজিটিভ হয়ে গেল মানেই যে তোমার প্রেগনেন্সি নয়, সেটা বারবার বলেছি। তার কতগুলো কারণ আছে। ইউরিন পজিটিভ অথচ প্রেগনেন্সি নয়, কিন্তু প্রেগনেন্সি নয় এরকম কতগুলো কন্ডিশন আছে। যেমন একটা আছে যে জলের মধ্যে ভ্রূণটা নেই, ব্লাইটেড ওভাম, এটা তো আমি বলেছি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যখনই একটা প্রেগন্যান্সি তৈরি হচ্ছে, তখন একটা মাংসপিণ্ড তৈরি হচ্ছে। এই মাংসপিণ্ডটার একটা ক্লাসিফিকেশন আসে, 3টে লেয়ারে তৈরি হয়। তারপরে এর হাত, পা, মাথা, মুন্ডু, এগুলো সব কে কোন অংশটা হবে সেটা সেই সময় থেকে নির্বাচিত হতে থাকে। কিন্তু এমন একটা কন্ডিশন আছে যেটাকে বলে মোলার প্রেগন্যান্সি, মোল, কিংবা অন্য কথায় বলে মোলার প্রেগন্যান্সি। এই মোলার প্রেগন্যান্সিতে বাচ্চার বডি তৈরি হয় না, শুধু আঙুরের থোকার মতো জিনিসগুলো তৈরি হয়, অথচ ইউরিন পজিটিভ থাকে। এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। নেক্সট ফ্যাক্টর যেটা হচ্ছে যে, যেটা বলেছি যে একটা মাংসপিণ্ডের মধ্যে একটা লাইফ আসতে হবে, প্রাণ। লাইফটা কে দেয়? এর মধ্যে সার্কুলেশনটা কে করে? সার্কুলেশনটা করে হচ্ছে যে 12:56, সার্কুলেশনটা করে হচ্ছে যে হার্ট। তার মানে একটা বিট দরকার, একটা হার্ট বিট প্রয়োজন। হার্টবিট না থাকলে পরে এটা লাইভ নয়, এটা না থাকলে এটা লাইভ নয়। কাজে হার্টবিট এসে গেছে, তার মানে মেয়েটার পেটে বাচ্চাটা প্রাণ এসে গেছে। কিছুদিন পরে হয়তো দেখা যেতে পারে হার্টবিটটা মিস হয়ে যেতে পারে, নানান কারণে হার্টবিট মিস হয়ে যায়। হার্টবিট মিস হয়ে গেল মানে বেবিটা, এমব্রায়োটা ভায়াবল রইল না, নন ভায়াবল হয়ে গেল। নন ভায়াবল মানে হচ্ছে সেটা এবারে অ্যাবর্শনের খাতায় নাম লিখে দেবে, তাকে আউট করে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। এটাও আর্লি প্রেগনেন্সিতেই ধরা হয়। যার কারণে আর্লি প্রেগনেন্সিতে আমরা যখন একটা মেয়ে ইউরিন পজিটিভ নিয়ে এসেছে, আমরা তখন প্রথমে একটা ইউএসজি করি। ইউএসজিটা TAS কিংবা TVS হতে পারে, ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি কিংবা ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাফি হতে পারে। এর ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাফিতে আরও বেটার ডিটেকশন হয় যে জিনিসটা জীবিত কিনা, এটা আরও ক্লিয়ারলি বোঝা যায়।
তো যখনই আমরা টিএস টিভিএস করছি একটা মেয়ের ইউরিন পজিটিভ হয়ে যাওয়ার পরে এই 6, 7, 8 সপ্তাহের পরে আমরা তখন দেখি যে জিনিসটা লাইভ কিনা, জিনিসটা প্লেস ইউট্রাসের ভেতরে কিনা। ইউট্রাসের ভেতরে না, যদি টিউবের ভেতরে হয় তাহলে তো ওটাকে একটোপিক প্রেগনেন্সি বলে এবং টিউবাল প্রেগনেন্সি পাস করে মেয়ে পুরো এমার্জেন্সিতে চলে যায়। কাজে আমরা প্রথমে ইউএসজি করে দেখবো লাইভ কিনা, তারপরে তার প্লেসটা ঠিক জায়গায় বসেছে কিনা, তারপর দেখবো নাম্বার অফ এমব্রায়ো, নাম্বার অফ কটা আছে, কতগুলো আছে। আমার নিজের হাতেই প্রেগনেন্সি কেয়ারিং আছে যেখানে 4টে বাচ্চা আছে, বড় হয়ে গেছে বাচ্চাগুলো। 2007-এ হয়েছিল, এখন তো সব বড় হয়ে গেছে, 4জনেই বেঁচে আছে, 4জনেই খুব ভালো আছে। তো যাই হোক, এই জিনিসটা আমাদের প্রথম স্টাডি। এবারে এটা 8 সপ্তাহের মধ্যে আমরা ক্লিয়ার করে ফেলি। এই ব্লাড, এই আলট্রাসোনোগ্রাফি ছাড়াও আমরা আর কি করি, এটা আমি আমার যে ভিডিওটা দেখলাম তার জিনিসটা একটুখানি আমি এখানে ডিটেলসে বলে দিচ্ছি আর কি। আমরা দেখি হিমোগ্লোবিন পার্সেন্টেজ, কারণ একটা প্রেগন্যান্ট মাদারকে ডেলিভারির সময় তার যথেষ্ট পরিমাণ রক্ত শরীরে সঞ্চিত থাকতে হয়। হিমোগ্লোবিন ইউজুয়াল টার্গেট, ইন্ডিয়ানদের ইউজুয়াল টার্গেট হচ্ছে 11-এর বেশি হতে হবে, তাহলে সে ডেলিভারির সময় অন্যের রক্ত তার দরকার হবে না। কাজে হিমোগ্লোবিনটা আমাদেরকে মেনটেন করতে হবে গোড়া থেকে। 2 নম্বর হচ্ছে গ্রুপ আরএইচ ফ্যাক্টর। গ্রুপ আরএইচ নিয়ে অনেক কিছু বলার আছে, কেননা মেয়ে যদি আরএইচ নেগেটিভ হয়ে যায় তখন হাজব্যান্ডের গ্রুপটা টেস্ট করে দেখতে হয়। হাজব্যান্ডও যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু হাজব্যান্ড পজিটিভ হয়ে গেল, ওয়াইফ হয়ে গেল নেগেটিভ, আর হাজব্যান্ড হয়ে গেল পজিটিভ, এদের ইকুয়েশন অনেক রকম আছে, এখনই জানার দরকার নেই, সে পরে কোনো সময় আমি আমার এই প্রসঙ্গটা আনবো। এটা একটা ব্যাপার আছে, তবে জটিল নয়, ডেঞ্জারাস নয়, সমাধানও আছে। তাহলে আমরা হিমোগ্লোবিন, গ্রুপ আরএইচ, এরপরে আমরা দেখব সুগার, তারপরে দেখব আমরা থাইরয়েড, টিএসএইচ। তা এছাড়াও আমরা আরও কিছু জিনিস দেখি, যেমন HIV দেখি, হেপাটাইটিস বি দেখি, HCV দেখি। আরেকটা জিনিস আমরা দেখি শুরুতেই HPLC। HPLCতে আমরা কী দেখি, যে মেয়েটা থ্যালাসেমিয়া ঘটিত কোনো ব্যাপার আছে কিনা, সে ক্যারিয়ার নাকি সে রুগী হলে তো সে নিজেই জানবে। একটা মেয়ে থ্যালাসেমিয়া মেজর, সে তার বিবাহযোগ্য বয়সে পৌঁছানো এবং বিয়ে হয়ে যাওয়া একটা কঠিন ব্যাপার, তার আগেই জেনে যায় যে সে থ্যালাসেমিক। যেগুলো মাস্ক কেস, ক্যারিয়ার কেস জানে না, তাদের HPLCটা দেখে নিতে হয়। বিয়ের আগেই HPLC টেস্ট করে বিয়ে দেওয়া উচিত, কেননা যদি মেয়েটাও ক্যারিয়ার হয়, মেয়েটাও ক্যারিয়ার হলো, ছেলেটাও ক্যারিয়ার হলো, তাহলে এদের বাচ্চাটা অ্যাফেক্টেড বেবি হয়ে যেতে পারে। সেই কারণে দুটো ক্যারিয়ারের মধ্যে বিয়ে হওয়া উচিত নয়, এবং এটা আগেই দেখে নেওয়া উচিত। কিন্তু এখনও অবধি আমাদের সমাজে এটা খুব মানে বেশি করে না, খুব কম হয়। সেই কারণে আমরা এখন প্রেগনেন্সি নিয়ে এলে একটা মেয়ে ক্যারিয়ার কিনা আমরা দেখে নিই। ক্যারিয়ারের সঙ্গে ক্যারিয়ারের বিয়ে যদি হয়ে যায়, চেম্বারে অনেকবারই এরকম আবিষ্কার হয়েছে, ক্যারিয়ারের সঙ্গে ক্যারিয়ারের বিয়ে হয়ে যাওয়া, প্রেগনেন্সি নিয়ে এসেছে, তাদেরও সমাধান আছে। এগুলো ক্রমশ আস্তে আস্তে বলবো। আজকে এইটুকুই বলার যে প্রথম প্রেগনেন্সিতে এলে পরে মেয়েদের পিরিয়ড অফ হয়ে গেলে অল্প দিনের মধ্যে ইউরিন টেস্ট করে পজিটিভ হয়ে গেলে ডাক্তারের কাছে আসা উচিত, এবং ডাক্তারের কাছে এসে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত। এইখানে একটু শর্টে বলে রাখি, একটা মেয়ে প্রেগন্যান্ট হলে পরে আমরা যে আলট্রাসোনোগ্রাফি করি, এটা বেশ কয়েকটা সময় করা হয়। যেমন একটা শুরুতেই করা হলো, শুরুতেই যখন আমরা করছি আমরা কি দেখি, লাইভ কিনা, সিঙ্গেল কিনা, আর একটা কি বললাম, সেটা হচ্ছে যে ঠিক জায়গায় বসেছে কিনা। এরপরে আমরা সেকেন্ড যে ইউএসজিটা করি সেটা 12 সপ্তাহ নাগাদ অ্যাপ্রক্সিমেট, সেখানে আমরা কি দেখি, এন্ট্রি স্ক্যান বলে। এন্ট্রি স্ক্যানে আমরা দেখি বাচ্চাটার ডাউন সিনড্রোম বলে একটা কিছু ঝামেলা আছে, সেটা পরে আলোচনা হবে। এটা ডাউন সিনড্রোমের মতো একটা বিকলাঙ্গ ব্যাপার স্যাপার আছে, সেই যে ডাউন সিনড্রোম কিনা সেটা এন্ট্রি স্ক্যান করে বোঝা যাবে। ওই সময় একটা বেবিটার
ঠিক 12 সপ্তাহ অবধি পৌঁছেছে কিনা, কিংবা না পৌঁছে ভেতরে হার্ট সাউন্ড অফ হয়ে গিয়ে জিনিসটা ঘেটে গেছে কিনা, সেটাও ওই সময় দেখা হয়। এটা 12 সপ্তাহ নাগাদ। এরপরে আরেকটা আমরা দেখি, সেটা যে 19 উইকস নাগাদ। 19 উইকস নাগাদ আমরা কী করি? অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান আমরা কী দেখি? আমরা অ্যানোমালি স্ক্যান করার আগে আমরা জেনে গেছি যে মেয়েটা প্রেগনেন্ট, মেয়েটার পেটে একটা বাচ্চা আছে, সে 12 সপ্তাহ অতিক্রম করেছে, তার ডাউন সিনড্রোম নেই। অ্যানোমালি স্ক্যানে আমরা দেখি বাচ্চাটা, ভেতরে যে বাচ্চাটা আছে তার কোনো অ্যানোমালি আছে কিনা। অ্যানোমালি মানে গঠনগত কোনো ত্রুটি আছে কিনা। তার হাত পা বাঁকা থাকতে পারে, তার কিডনি নাও থাকতে পারে, তার হার্ট মাল্টিপল চেম্বার থাকতে পারে, তার হার্টের রাইট লেফট কানেকশন হয়ে পড়ে থাকতে পারে, এরকম অনেকগুলো অ্যাবনর্মালিটি থাকতে পারে, তার কিডনির প্রবলেম থাকতে পারে। এইগুলো ওই অ্যানোমালিটা 19 সপ্তাহে দেখে নেওয়া হয়। এরপরে আরেকটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, এটাকে বলে গ্রোথ স্ক্যান। এটা সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মধ্যে করা হয়, বেবিটার বডিটা ঠিক গ্রো করছে কিনা দেখার জন্য। ফাইনাল যে আলট্রাসোনোগ্রাফিটা করা হয় সেটা ডেলিভারি টাইম কাছে এসে গেলে 2-3 সপ্তাহ আগে করা হয়। এইখানকার গুরুত্বটা হচ্ছে যে ফাইনাল যে ইউএসজিটা আমরা করছি তার গুরুত্বটা হচ্ছে যে বাচ্চাটার ওয়েট কত, বাচ্চাটার মাথা কোন দিকে, পা কোন দিকে, জল কতটা আছে, প্যাসেজ থেকে কত দূরে আছে, অ্যাভারেজ ওয়েট কত, বাচ্চাটার মানে ওয়েট ক্যালকুলেট করে তার পসিবিলিটি, নর্মাল ডেলিভারি পসিবিলিটি আছে কিনা সেটা গেস করা হয়। এবং আরেকটা জিনিস এখন করা হয়, সেটা হচ্ছে বাচ্চাটার গলায় ফাঁস লটকে গেছে কিনা। যদি দেখা যায় যে মাল্টিপল কর্ড জড়িয়ে আছে, সেক্ষেত্রে বাচ্চাটার নর্মাল ডেলিভারি বিবেচনা হতে পারে। এইগুলো ফাইনাল আলট্রাসোনোগ্রাফিতে আমরা অ্যাসেস করি। ঝটপট বলে দিলাম, এগুলো বিভিন্ন সময় ডিসকাশনে আবার আসবে। আপাতত এতটাই হইল। আর চট করে বলে দিই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আর্লি প্রেগন্যান্সিতে আমি বললাম যে আর্লি প্রেগন্যান্সিতে ওষুধ কী দেওয়া যেতে পারে। আর্লি প্রেগন্যান্সিতে ওষুধ খুব বেশি প্রয়োজন হয় না যদি মেয়েটা সুস্থ হয়। তার যদি নির্দিষ্ট কোনো রোগ থাকে সে তার ওষুধ তো খাবেই, এবং সেই ওষুধও আবার প্রেগন্যান্সি ফ্রেন্ডলি কিনা সেটা বিবেচনা করে দেখতে হয়। যেমন ধরো কনভালশন হয়, একটা মেয়ের এপিলেপসি হয়, সে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, এই এপিলেপটিক সব রকম ড্রাগ কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া যায় না। কিংবা কারো হয়তো হাইপার থাইরয়েড আছে, হাইপো নয়, হাইপার থাইরয়েড আছে। হাইপার থাইরয়েডেও একদম বেসিক ড্রাগ চিহ্নিত করা আছে যে প্রেগনেন্সিতে কোনটা খাবে কোনটা খাবে না। কিন্তু ওগুলো বাদ দাও, ওগুলো তো যাদের ঝঞ্ঝট আছে তাদের জন্য। যাদের ঝঞ্ঝট নেই তারা কি খাবে? তারা যে ড্রাগটা খাবে, এক নম্বর হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডটা কি করে? বাচ্চাটার ব্রেন সিস্টেমকে ডেভেলপ করতে সাহায্য করে। ক্লেফট লিফট কিংবা ক্লেফট প্যালেট তৈরি হয় না। কাজেই ফলিক অ্যাসিড একটা মাস্ট ড্রাগ। 2 নম্বর হচ্ছে কিছু বমির ওষুধ খাওয়ানো হয়। বমি যাতে না হয় তার জন্য কিছু অ্যান্টি ভমিটিং ড্রাগ দেওয়া হয়। এই দুটোই মেনলি আর্লি প্রেগনেন্সিতে খেতে হয়, এছাড়া আর তেমন কিছু খেতে হয় না। যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, এটা এখন আপাতত এখানে শেষ করে দিলাম। থ্যাংক ইউ।